দেশের রাজনৈতিক ইতিহাসে আবারও এক ঐতিহাসিক মোড়। একটি ভোটে বদলে যেতে পারে রাষ্ট্রের শাসন ব্যবস্থা, সংবিধান, ক্ষমতার ভারসাম্য। কিন্তু প্রশ্ন একটাই, যদি এই গণভোটে হ্যাঁ না জেতে তাহলে কি হবে? নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কি থেমে যাবে ব্যালট বাক্সেই? দেশের ইতিহাসে এ পর্যন্ত মোট 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি অনুষ্ঠিত হয় 1977 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে। গণভোটের মূল প্রশ্ন ছিল জিয়াউর রহমান এবং তার নীতি ও কর্মসূচির প্রতি জনগণের আস্থা আছে কিনা। সেই গণভোটে 98.9% ভোটে হ্যাঁ জয়ী হয়। দ্বিতীয় গণভোট হয় 1985 সালে সামরিক শাসন হোসেন মোহাম্মদ এরশাদের আমলে। এই গণভোটে জনগণের কাছে জানতে চাওয়া হয় জেনারেল এরশাদের নীতি ও কর্মসূচি এবং স্থগিত হয়ে থাকা সংবিধান অনুযায়ী পরের নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনের বিষয়ে মানুষের আস্থা আছে কিনা। এ গণভোটে 72.2% ভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। তৃতীয় এবং সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়। এটি ছিল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার প্রশ্নে। তবে এ গণভোটে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম, মাত্র 35%। 35% ভোটার এই ভোটে অংশ নিয়েছিলেন। ভোটে 84.38% হ্যাঁ এর পক্ষে এবং 15.62% ভোট পড়ে না এর পক্ষে। এর প্রায় 34 বছর পর আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ গণভোট। এই গণভোটের ব্যালটে মাত্র 4টি প্রশ্ন থাকলেও এর আড়ালে রয়েছে 84টি সংস্কার প্রস্তাব, যার মধ্যে 48টি সংবিধান সম্পর্কিত। ভোটে হ্যাঁ জয়যুক্ত হলে গুরুত্বপূর্ণ ও বড় পরিবর্তন আসবে দেশের শাসন ব্যবস্থায়। হ্যাঁ জয় পেলে নির্বাচনের 6 মাসের মধ্যে এসব সংস্কারে বাধ্য থাকবে আগামী সংসদ। না হলেও তা পাস বলে গণ্য হবে। তবে যদি না এর পক্ষে বেশি ভোট পড়ে তবে এই সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া বড় বাধার মুখে পড়বে। দেশের বিভিন্ন খাতের সংস্কার আনতে অন্তর্বর্তী সরকারের সময়ে মোট 11টি কমিশন গঠন করা হয়। তার মধ্যে 6টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে ঐক্যমত কমিশন। সেখানে মোট 84টি সংস্কার প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে 48টি প্রস্তাব সাংবিধানিক এবং 37টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। এর মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ আছে। জুলাই জাতীয় সনদ এখন আমাদের সবার। দেশের সংসদ এতদিন ছিল এক কক্ষ বিশিষ্ট, তবে জুলাই সনদ বাস্তবায়িত হলে সংসদ রূপ নিবে দ্বিকক্ষ বিশিষ্ট কাঠামোতে। একটি নিম্নকক্ষ, অন্যটি উচ্চকক্ষ। প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষের সদস্য সংখ্যা হবে 400 জন, যারা প্রচলিত পদ্ধতিতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এই 400 আসনের মধ্যে 100 আসন নারীদের জন্য বরাদ্দ থাকবে, আর উচ্চকক্ষে থাকবে 100টি আসন, যেখানে নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। অর্থাৎ নিম্নকক্ষে যে দল যত আসন পাবে সেই অনুপাতে দলগুলো উচ্চকক্ষের সদস্য মনোনয়ন দিতে পারবে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টা ডক্টর আলী রিয়াজ বলেন, দেশের 4টি তুলনামূলক গ্রহণযোগ্য নির্বাচনে পর্যালোচনা করে দেখা যায় কোনো দলই 40% বেশি ভোট পায়নি, তবুও সরকার গঠনের সুযোগ পেয়েছে। ফলে সংসদে 60% ভোটারের সরাসরি প্রতিনিধিত্ব থাকে না। এই প্রতিনিধিত্বের ঘাটতি পূরণ করতেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজন। তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে, যেমন বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকদের, তারা অনেক সময় সরাসরি নির্বাচনে অংশ নেন না। এমন ব্যক্তিদের সংসদের সঙ্গে যুক্ত করতে হলেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর হতে পারে। বর্তমানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু রয়েছে। বিশেষজ্ঞদের মতে 2 কক্ষের সংসদে আলোচনা ও বিতর্কের সুযোগ বাড়ে, ফলে ক্ষমতার ভারসাম্য আরও শক্তিশালী। তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, প্রতিটি বিল পাশে 2 কক্ষের অনুমোদন লাগার সিদ্ধান্ত গ্রহণের গতি ধীর হতে পারে।
পাশাপাশি সংসদ পরিচালনার খরচও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ওই নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। তবে 2011 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে 2014, 2018 ও 2024 সালের দলীয় সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই তিনটি নির্বাচনই ছিল ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ ও একতরফা। এমনটাই মত বিশ্লেষকদের। তাদের মতে, দেশের দলীয় সরকারের অধীনে এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এই প্রেক্ষাপটে জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যবস্থায় পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এই প্রেক্ষাপটে জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ নিয়োগ হবে সরকারি দল, বিরোধী দল এবং দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করা যায়। এছাড়া বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনই সরকারি দল থেকে নির্বাচিত হয়ে থাকেন। তবে গণভোটের জুলাই সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন, যা সংসদের ক্ষমতায় ভারসাম্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে সংসদে কোনো এমপি দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সদস্য পদ বাতিল হয়ে যায়। তবে জুলাই সনদে বলা হয়েছে, বাজেটে ও আস্থা বিল ছাড়া অন্যান্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এতদিন বিদেশের সঙ্গে সরকারের কোনো চুক্তির ক্ষেত্রে সংসদের অনুমোদন বাধ্যতামূলক ছিল না, কিন্তু জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো চুক্তি সংসদের উভয় কক্ষের অনুমোদন ছাড়া কার্যকর হবে না। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এতদিন নির্বাচন কমিশনের একক কর্তৃত্ব থাকলেও জুলাই সনদ কার্যকর হলে সেই ক্ষমতা আর একক থাকবে না। তখন নির্বাচন কমিশনের পাশাপাশি একটি বিশেষায়িত কমিটিও এ দায়িত্ব পালন করবে। সনদ বাস্তবায়িত হলে জাতিগত পরিচয়েও বড় পরিবর্তন আসবে। এতদিন বাংলাদেশের নাগরিকরা পরিচিত ছিল বাঙালি জাতি হিসেবে, তবে নতুন ব্যবস্থায় নাগরিক পরিচয় হবে বাংলাদেশি। ভাষার ক্ষেত্রেও সংস্কার প্রস্তাব রয়েছে। বিদ্যমান সংবিধানে বাংলা ছাড়া অন্য কোনো ভাষার স্বীকৃতি নেই। জুলাই সনদ অনুযায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা থাকবে বাংলা। তবে একই সঙ্গে দেশের সর্বমাতৃভাষাকেও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। সংবিধানের মূলনীতিতেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। বর্তমানে মূলনীতি হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। জুলাই সনদ কার্যকর হলে নতুন মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। পাশাপাশি ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার জায়গায়ও যুক্ত হবে সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করার বিধান। মৌলিক অধিকারের ক্ষেত্রেও পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে যেখানে মৌলিক অধিকার 22টি, সেখানে নতুন করে যুক্ত হয়েছে নিরবচ্ছিন্ন ইন্টারনেটের অধিকার এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পর কার্যকর হওয়া নতুন সংবিধান সংশোধনের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হবে সংসদের নিম্নকক্ষে 3/2 ভোট এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন এবং সংবিধানের 8, 48, 56 এবং 142 অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোট আয়োজন বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়েও আসছে বড় পরিবর্তন। বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদের কোনো সীমা নেই। তবে জুলাই সনদ অনুযায়ী এক ব্যক্তির জীবনে সর্বোচ্চ 10 বছর অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। পাশাপাশি প্রধানমন্ত্রী একসঙ্গে একাধিক পদে থাকতে পারবেন না। বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর স্বাক্ষরে জরুরি অবস্থা জারি হলে জনগণের মৌলিক অধিকার স্থগিত হয়ে যায়। তবে জুলাই সনদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে হলে বিরোধী দলীয় নেতা বা উপনেতার উপস্থিতিতে মন্ত্রিসভার অনুমোদন বাধ্যতামূলক হবে। পাশাপাশি জরুরি অবস্থা জারির পরেও কোনো মৌলিক অধিকার খর্ব করা যাবে না।
বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের প্রকাশ্যে ভোটে নির্বাচিত হন। জুলাই সনদ কার্যকর হলে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের গোপন ভোট এবং ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বর্তমানে সংবিধানের রাষ্ট্রপতি নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগ দিতে পারেন। জুলাই সনদ বাস্তবায়নের পর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দিতে পারবেন। রাষ্ট্রপতিকে অভিশংসনের ক্ষেত্রে এখন প্রয়োজন হয় 2/3 ভোট। জুলাই সনদে সেখানে পরিবর্তন এনে বলা হয়েছে, সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষের 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। আগে সরকারের অনুমোদন থাকলে রাষ্ট্রপতি যেমন অপরাধীকে ক্ষমা করতে পারতেন, তবে জুলাই সনদ অনুযায়ী শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের সম্মতি থাকলেই রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারবেন। আইন ও বিচার ব্যবস্থায় জুলাই সনদের মাধ্যমে আসছে গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন। বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন না। তবে জুলাই সনদে বলা হয়েছে, প্রধান বিচারপতি নিয়োগ দিতে হলে আপিল বিভাগ থেকেই দিতে হবে। বর্তমানে আপিল বিভাগের বিচারক সংখ্যা সরকার নির্ধারণ করতে পারে। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিচারপতির চাহিদার ভিত্তিতে বিচারকের সংখ্যা নির্ধারণ করা হবে। একইভাবে আগে হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগে প্রধানমন্ত্রীর প্রভাব থাকলেও নতুন প্রস্তাবে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিশনের হাতে এই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। জুলাই সনদের বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা, দেশের প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরও শক্তিশালী করা এবং নিম্ন আদালতের বিচারকদের চাকরি সংক্রান্ত নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া সংবিধানে ন্যায়পাল নিয়োগের বিধান থাকলেও এতদিন তা কার্যকর করা হয়নি। জুলাই সনদ অনুযায়ী স্পিকারের সভাপতিত্বে 7 সদস্যের একটি কমিটির মাধ্যমে ন্যায়পাল নিয়োগ দেওয়া হবে। এই কমিটিতে থাকবেন বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের একজন বিচারপতি। এছাড়া কুমিল্লা ও ফরিদপুর নামে 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের ব্যাপক প্রচার আলোচনার জন্ম দিয়েছে। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও এই প্রচারে অংশ নেয়। এতে করে একটি পক্ষ নিয়ে সরকারি প্রচার আইনসম্মত কিনা সে প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানায়, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কেউ গণভোট বিষয়ে জনগণকে তথ্য দিতে ও সচেতন করতে পারবে, তবে হ্যাঁ বা না ভোট কোন পক্ষের পক্ষে প্রচারণা চালাতে পারবে না। হ্যাঁ ভোটে কি বলবেন আপনারা? হ্যাঁ মানে হ্যাঁ মানে আজ, না মানে গোলাম। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। তবে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছে জামাতে ইসলাম। দলটি হ্যাঁ ভোটে জয়ের বিষয়ে আশাবাদী বলেও জানিয়েছে। অন্যদিকে জুলাই সনদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।